গত পর্বে আমরা দেখেছিলাম মিও আর মিস ইউরি মিস্টার কুডোর জন্য যখন খাবার রান্না করে নিয়ে যায় তখন মিও তার গুরুত্বপূর্ণ তাবিজটা নিতে ভুলে গিয়েছিল। তারা মিস্টার কুডোকে খাবার দিয়ে চলে আসার সময় মিও তাবিজটা নিতে ভুলে যাওয়ার কারণে কিছু অদৃশ্য আত্মা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর কোজি মিস্টার কুডোর অফিসে এসে বলেছিল, আপনি মিওকে খুঁজতে আমাকে সাহায্য করুন। এটা শুনে কুডো অনেক অবাক হয়ে গিয়েছিল। এপিসোডের শুরুতে মিও নিজেকে একটা ঘরে বন্দি অবস্থায় দেখতে পায়। তখন সেখানে তার সৎ বোন আর সৎ মা চলে আসে। পরের দৃশ্যে আমরা মিস্টার কুডো আর কোজিকে গাড়িতে দেখতে পাই। কুডো জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিত যে মিও এখন ওইখানেই রয়েছে? কোজি বলে, হ্যাঁ, আমি সম্পূর্ণ নিশ্চিত যে মিও এখন বর্তমানে সাইমোরি ভবনেই রয়েছে। ওইদিকে মিও তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা এরকম কেন করছেন? আমি কি করেছি? মিওর সৎমা বলে, আমি তো ভেবেছিলাম তুমি সারা জীবন চাকর হয়ে থাকবে অথবা পোকামাকড়দের মতো পায়ের নিচে পিষে যাবে। তুমি কি মনে করেছিলে তুমি কি আমাদের মতো? তোমাকে মিস্টার কুডোর সাথে বিবাহ করতে নিষেধ করতে হবে। তুমি কুডোকে বলবে, আমি আপনাকে বিয়ে করতে চাই না, আমি আপনার প্রস্তাবটাকে রিজেক্ট করে দিচ্ছি। আমি তোমাকে যেরকম বলছি তোমার মিস্টার কুডোকে ঠিক ওই রকমই বলতে হবে। কায়া বলে, কুডো বংশের বউ হওয়ার দায়িত্ব আমি পালন করব, আর তাছাড়াও তুমি ওই বংশে যাওয়ার জন্য একদমই যোগ্য নও। কায়া একটা কেচি নিয়ে মিওর কাছে এসে বলে, তুমি যদি মিস্টার কুডোকে বিয়ে করতে নিষেধ না করো তাহলে আমি তোমার এই নীল কিমোনোটার এতগুলো টুকরো করব যে তুমি চাইলেও এটাকে আর কখনোই ঠিক করতে পারবে না। তুমি যদি লজ্জা শরম সব বাদ দিয়ে ওনার কাছে এত দামি দামি কিমোনো চাইতে পারো তাহলে ওনাকে বিয়ে করতে মানাও তো করতে পারবে। যখন আমি মিস্টার কুডোকে বিয়ে করে ফেলবো তখন মিস্টার কোজি সম্পূর্ণভাবে তোমার হয়ে যাবে। এগুলো বলে সে মিওর কিমোনোটা এখান থেকে ছিঁড়ে ফেলে আর বলে, না বলার ভুল একদমই করবে না, আমি এখানে না শুনতে আসিনি। মিও ভাবছিল আমার সাথে এমনটা কেন হচ্ছে। এখন লড়াই করার থেকে পরাজয় স্বীকার করে নেওয়াটা অনেক আরামদায়ক হবে, কিন্তু আমি এরকমটা করব না। আমাদের দুজনের মাঝে কেউই আসতে পারবে না। মিও খুবই সাহস করে বলে, একদমই না, আমি তোমার এই কথাটা কখনোই শুনবো না। মিওর সৎমা প্রচন্ড রাগে মিওকে আঘাত করে। তখন কায়া এই রশিটা কেটে দিলে মিও মাটিতে পড়ে যায়। কায়া বলে, তোমাকে সারা জীবন এভাবে মাটিতেই পড়ে থাকতে হবে। কায়া মিওর চুল এভাবে ধরে বলে, তোমার কাছে কোনো জাদু শক্তি নেই আর তুমি ঠিকমতো কিছু করতেও পারো না। আমাদের বংশের নাক কাটিয়ে দেওয়া তোমার মতো একটা মেয়েকে যদি মিস্টার কুডো বিয়ে করেন তাহলে এটা ওনার দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হবে না। তখন আমরা দেখি বাহিরে কোজি আর মিস্টার কুডো এখানে চলে এসেছে। এইদিকে মিও বলে, আমি মিস্টার কুডোর হবু স্ত্রী, আমি কখনোই ওনাকে কোনোভাবেই না করব না। এটা শুনে মিওর সৎমা তার উপর একাধারে এভাবে আঘাত করতে থাকে আর বলে, যত যাই হয়ে যাক আমি তোকে কখনোই খুশি থাকতে দিব না। মিও ভাবে, আমি যদি আগের পুরাতন মিও হতাম তাহলে এতক্ষণে সবার কাছে ক্ষমা চাইতাম আর এই আঘাতগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করতাম। হয়তো ওই জীবনটাই আমার আরামদায়ক ছিল, কিন্তু আমি এখন আর আগের মিও নই। যত যাই হয়ে যাক আমাকে ওনার কাছ থেকে কেউই আলাদা করতে পারবে না। ওইদিকে আমরা দেখি কুডো তার পাওয়ার দিয়ে এই দরজাটাকে এভাবে ধ্বংস করে দেয় এবং তারা দুইজন যখন ভিতরে প্রবেশ করে তখন কুডো জিজ্ঞাসা করে, মিও কোথায়? তখন কোজির বাবা বলে, মিও আর কখনোই কুডো পরিবারে ফিরে যাবে না, আমি ভাবতেও পারিনি তুমি এখানে চলে আসবে। কুডো জিজ্ঞাসা করে, আপনি আমার হবু স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছেন? কোজির বাবা বলে, তুমি আর কখনোই মিওর সাথে দেখা করতে পারবে না, কারণ সে তোমাকে বিয়ে করতে চায় না। কুডো বলে, আমি মিওর এই সিদ্ধান্তটা মিওর মুখ থেকেই শুনতে চাই, হয় আমাকে মিওর ঠিকানা দাও, না হয় রাস্তা থেকে সরে যাও। কোজির বাবা বলে, আমি রাস্তা থেকে সরবো না, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে এটার পরিণাম অনেক ভয়ানক হবে। কুডো বলে, এখন যেটা হবে এটার সম্পূর্ণ দোষ একমাত্র তোমারই হবে। কোজির বাবা মিওর বাবাকে বলে, ও তোমার প্রধান দরজা ধ্বংস করে দিয়েছে, তুমি যদি এখন ওকে সামনে আসতে দাও তাহলে ও তোমার পুরো বাড়িটাই ধ্বংস করে দিবে, তাই ওকে আটকাতে তুমি এখন আমাকে সাহায্য করো। তারা দুইজন মিলে কুডোর উপর একটা আক্রমণ করলে কুডো খুব সহজেই ওই আক্রমণকে ধ্বংস করে দেয়।
কোজির বাবা একটু চিন্তিত হয়ে বলে, আমি যেমনটা ভেবেছিলাম কুডো এর থেকেও আরো বেশি শক্তিশালী। কোজির বাবা আবারও আক্রমণ করলে এতেও কুডোর কিছুই হয় না। তারপর কুডো তার পাওয়ার দিয়ে তাদের দুইজনকে এক আঘাতেই মাটিতে বসিয়ে দেয়। এগুলো দেখে কোজি ভাবে এরা দুইজন তো মিস্টার কুডোর সামনে টিকতেই পারছে না, মনে হচ্ছে পিঁপড়া হাতির সঙ্গে যুদ্ধ করছে। এই পাওয়ারটা সত্যি অসাধারণ। ওইদিকে মিওর সৎমা তাকে ধাক্কা দিয়ে বলে, তোমাকে দেখলে আমার ভিতরে কাটার মতো অনুভব হয়, চুপচাপ আমাদের কথা শুনে নাও আর বলে দাও তুমি কুডোকে বিয়ে করতে চাও না। মিও বলে, আমি এটা কখনোই বলবো না। এটা শুনে সে মিওর মুখে লাথি মারে। তারপরেও মিও বলে, আমি এরকমটা কখনোই বলবো না, আমি ওনাকে অনেক ভালোবাসি আর ওনার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এইদিকে কোজি কুডোকে বলে, বাড়ির একদম পিছনের দিকে একটা গোডাউন রয়েছে যেখানে মানুষজন একদমই যাওয়া আসা করে না। আমার জানা মতে মিও ওখানেই থাকতে পারে। কুডো বলে, আমাকে রাস্তা দেখাও। তারা এগিয়ে যাওয়ার সময় কোজির বাবা কুডোর উপরে আগুনের মাধ্যমে আক্রমণ করে। কুডো তো নিজেকে এই আক্রমণ থেকে অনেক সহজেই প্রোটেক্ট করে নেয়, কিন্তু এই আক্রমণের কারণে আশপাশের গাছপালা ও ঘরবাড়ি আগুনে জ্বলতে শুরু করে। কুডো কোজিকে বলে, জানি না তোমার বাবা আর কতগুলো ভুল সিদ্ধান্ত নিবে। কোজির বাবার এই পাগলামি করা কাণ্ড দেখে কুডো বিরক্ত হয়ে তার স্পেশাল একটা অ্যাটাক দিয়ে কোজির বাবাকে সেখানে অজ্ঞান করে দেয় আর সামনে এগিয়ে যায়। ওইদিকে আমরা দেখি কায়া মিওর গলা এভাবে টিপে ধরে বলে, তুমি তাড়াতাড়ি বলে দাও যে এই বিয়েটা তুমি করতে চাও না, তাড়াতাড়ি বলো। এখন মিও আমাদেরকে বলে, সত্যি হচ্ছে আমি আগে সবসময় শুধু আমার মৃত্যুর অপেক্ষা করতাম। আগে প্রতিটা দিন আমার জন্য একটা যুদ্ধের মতো ছিল। আমার জীবন আমাকে প্রতিটা দিন এতটা কষ্ট দিত যে আমার মনটা সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে যেত। আমার বেঁচে থাকার ইচ্ছা একদমই চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমার কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, কিন্তু আমি ভুল ছিলাম। আমি মিস্টার কুডোর মনে জায়গা পেয়েছি, আমাদেরকে কেউই আলাদা করতে পারবে না। কায়া চিৎকার করে করে অনেক জঘন্যভাবে মিওর মুখ থেকে এই কথাটা বের করার চেষ্টা করছিল, কিন্তু মিও কোনোভাবেই এটা বলে না যে আমি ওনাকে বিয়ে করব না। মিও বলে, যত যাই হয়ে যাক আমি ওনাকে কখনোই ছাড়বো না। তখনই সেখানে মিস্টার কুডো চলে আসে আর সে মিওর এই অবস্থা দেখে দৌড়ে তার দিকে এগিয়ে যায়। মিও কুডোকে দেখে বলে, আপনি আমাকে বাঁচাতে চলে এসেছেন। আমি যেমনটা আপনাকে ওয়াদা করেছিলাম আপনি দেখলেন আমি একদমই হার স্বীকার করিনি, আমি শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছি। কুডো বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। মিও বলে, আপনি এত দূর থেকে আমাকে বাঁচাতে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তখন মিওর সৎমা বাহিরে এসে আশেপাশে এত আগুন দেখে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। কুডো মিওর হাত পা এবং জামা কাপড়ের অবস্থা দেখে কায়াকে জিজ্ঞাসা করে, তুমি ওর সাথে কি করেছো, সত্যি করে আমাকে বলো। কায়া বলে, এখানে আমার কোনো দোষ নেই, আমি শুধু একটা ভুলকে সংশোধন করছিলাম। কুডো বলে, কিরকম ভুল? কায়া বলে, মিওর কাছে কোনো জাদু শক্তি নেই, সে দেখতে একদম চাকরদের মতো, কিন্তু সে চাকরদের কাজও ঠিকমতো করতে পারে না। তার মতো একটা মেয়ে কুডো পরিবারে যাবে, এটা অনেক বড় একটা ভুল। আমি জানি আপনার জন্য আমার চাইতে ভালো মেয়ে আর কেউ হতে পারে না। মা বাবা আমাকে এমনিতেই এত স্পেশাল বলে না, আসলে আমি মিওর থেকে খুবই ভালো একটা মেয়ে। কুডো বলে, তোমার মুখ বন্ধ করো, আমি এখানে তোমার ফালতু কথা শুনতে আসিনি। এটা বলে কুডো যখন চলে যাচ্ছিল তখন কায়া বলে, আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না? এটা আমার সাথে অন্যায় হচ্ছে। কুডো বলে, তোমার ব্যবহার দেখে আমি বুঝে গিয়েছি যে তোমার ভিতরে কতটা অহংকার ভরে রয়েছে। যদি আকাশ ভেঙেও যায় তাহলেও আমি তোমার মতো সাতচন্নি মেয়েকে কখনোই বিয়ে করব না। মিওর সামনে তোমার কোনো কম্পিটিশনই নেই, এখন সরে যাও আমার সামনে থেকে। কুডো মিওকে নিয়ে চলে গেলে কায়া এখানে দুঃখে কষ্টে একদম অধৈর্য হয়ে যাচ্ছিল। কোজি বলে, চলো আমাদের এখান থেকে বের হতে হবে। কায়া বলে, ছেড়ে দাও আমাকে। এখন কোজি কায়াকে ধমক দিয়ে বলে, চুপ থাকো আর চলো আমার সাথে। কায়া বলে, তুমি এরকম ব্যবহার আমার সঙ্গে কিভাবে করতে পারছো? আর তাছাড়াও তুমি তো মিওকে পছন্দ করো। কোজি বলে, হ্যাঁ, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ থাকে তাহলে সে হচ্ছে মিও, কিন্তু আমি যদি এখন তোমাকে এখানে রেখে যাই আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মিও সেটার জন্য নিজেকে দোষারোপ করবে, সেজন্যই আমি তোমাকে এখানে মরে যাওয়ার জন্য রেখে যেতে পারবো না। কুডো যখন মিওকে নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই মিও তার কল্পনার জগতে দেখছে মিওর মা তাকে বলে, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে এখনো পর্যন্ত অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তুমি সবসময় নিজের উপর ভরসা রাখবে।
নিজের ভিতরের শক্তির উপর ভরসা রাখবে। পরের দৃশ্যে আমরা দেখি একটা অদ্ভুত লোক বলছিল তাতসুইশি অনেক খারাপভাবে ফেল হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে কুডো ওই ইউসুবা বংশের মেয়েটাকে বিয়ে করে ফেলবে। তখন এই লোকটা তাকে মহারাজ বলে সম্বোধন করে বলে, এখন সময় চলে এসেছে, আমাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য আপনার পারমিশনের প্রয়োজন। মহারাজ বলে, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, এবার সুযোগকে একদমই হাতছাড়া করা যাবে না। পরের দৃশ্যে আমরা দেখি মিওর যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বাড়িতে দেখতে পায়। কুডো বলে, তুমি কি ঠিক আছো? মিও বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু এই সব কিছু আমার বোকামির জন্য হয়েছে। কুডো বলে, তুমি নিজেকে দোষ দিও না, যা কিছুই হয়েছে এতে তোমার কোনো দোষ নেই। মিও বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন মিস ইউরি সেখানে এসে কান্না করতে করতে বলে, আমার এটা দেখে অনেক ভালো লাগলো যে আপনার জ্ঞান ফিরে এসেছে। আমার আপনার জন্য অনেক চিন্তা হচ্ছিল, আপনাকে দেখে এখন আমার অনেক ভালো লাগছে। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। এটা বলে সে কান্না করতে থাকে। কুডো বলে, তুমি একদম সুস্থ অবস্থায় রয়েছো, এটা দেখে আমারও অনেক ভালো লাগলো। তখন মিওর একটা মুচকি হাসির মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা মিওকে দেখতে পাই। মিও কুডোকে জিজ্ঞাসা করে সাইমোরি পরিবারের সবাই কি ওই আগুনের হাত থেকে বেঁচে ফিরতে পেরেছে। কুডো বলে তারা সবাই একদম ঠিক রয়েছে। মিও বলে এটা তো অনেক ভালো কথা। কুডো বলে তারা সবাই তোমার সাথে এত অন্যায় করেছে, কিন্তু তারপরেও তুমি তাদেরকে নিয়ে চিন্তা করছো। তখন মিস ইউরি বলে, আপনাকে সুস্থ দেখে আমার অনেক ভালো লাগছে। মিও জিজ্ঞাসা করে, কিন্তু সাইমোরি ভবনের কি হয়েছে? কুডো বলে ওইটা জ্বলে পুড়ে একদম শেষ হয়ে গিয়েছে। এটা শুনে মিও অবাক হয়ে কুডোকে বলে, আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, আপনি কি শেষবারের মতো আমাকে সাইমোরি ভবনে একবার দেখাতে নিয়ে যাবেন? পরের দৃশ্যে আমরা দেখি কুডো যখন মিওকে নিয়ে এখানে আসে তখন মিও এই জায়গাটার এত খারাপ অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায়। মিও বলে, আপনি সত্যিই বলেছিলেন এই জায়গাটা সম্পূর্ণ জ্বলে শেষ হয়ে গিয়েছে। কুডো বলে এখানে আর কিচ্ছু বাকি নেই, সেজন্য শিনিচি আর কানোকো সব চাকরদেরকে এখান থেকে বের করে দিয়েছে আর নিজেরা অন্য শহরে চলে গিয়েছে। মানে সাইমোরি বংশ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। এটাতে কোনো সন্দেহ নেই যে এই সব কিছুর পিছনে তাতসুইশি পরিবারের হাত ছিল, কিন্তু এই কথাটা বাহিরের মানুষ কেউই জানে না। সেজন্য তাতসুইশির উপরে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে না, কিন্তু পরিবারের প্রধানকে তার গদি ছেড়ে দিতে হবে। সেজন্য এখন থেকে তাতসুইশি পরিবারকে মিস্টার কোজির বড় ভাই কাজুশি হ্যান্ডেল করবে। সবকিছু ঠিক হয়ে যাবে। সে আমার নিজে থেকে আমার বানানো নিয়ম কানুনকে ফলো করার ওয়াদা করেছে। তার মানে এখন থেকে তাতসুইশি পরিবার কুডো বংশের হাতের মুঠোয় থাকবে। মিও জিজ্ঞাসা করে, কিন্তু কায়ার কি হবে? কুডো বলে এখন থেকে কায়া একা থাকবে, আর সে এমন একটা বাড়িতে চাকর হবে যেই বাড়িতে তার সাথে অনেক খারাপ ব্যবহার করা হবে। ওই জায়গাটা তার জন্য একদম পারফেক্ট। ওখানে থাকলে সে দুনিয়াকে আরো ভালোভাবে দেখতে পারবে। পরের দৃশ্যে আমরা দেখি কোজি কায়ার কাছে এসে বলে, তুমি কি শুধু এইটুকু জিনিসপত্র নিয়ে যাবে? কায়া বলে, এতে তোমার কি? কোজি বলে, তুমি সবকিছু ভুলে যাও, আমরা দুইজন একসাথে আবারও নতুন জীবন শুরু করব। আমরা সাইমোরি ভবনকে আবারও তৈরি করব। তোমার আর আমার জন্য এখনো কোনো কিছুই শেষ হয়নি। কায়া বলে, তোমার পরামর্শ তোমার কাছেই রাখো, তোমার কি যেতে দেরি হচ্ছে না? কোজি বলে, হ্যাঁ আমি এখনই বের হচ্ছি। কায়া বলে, ঠিক আছে, গুড বাই। ওইদিকে আমরা দেখি মিও তার মায়ের পড়ে যাওয়া চেরি ব্লসমের ওই গাছের কাছে আসে। মিও বলে, আমার মা যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে এসেছিলেন তখন সবার প্রথমে এই গাছটাই লাগিয়েছিলেন। কুডো বলে, তুমি কি এটা দেখার জন্য এখানে এসেছিলে? মিও বলে, হ্যাঁ, আমার কেমন জানি মনে হচ্ছিল আমার মা আমাকে এখানে ডাকছেন। মিও যখন ওই পড়ে যাওয়া গাছটার উপর হাত রাখে তখন একটা অন্যরকম পাওয়ার অনুভব করে, আর কিছুক্ষণ পর ওই পড়ে যাওয়া গাছটা নিজে নিজেই ধুলোয় মিশে যায়। এটা দেখে মিওর মন একটু খারাপ হয়ে যায়। কুডো বলে, এই সব কিছু আমারই ভুল ছিল, আমার নিজের রাগের উপর কন্ট্রোল রাখা উচিত ছিল। মিও বলে, আপনি এরকম কেন বলছেন? কুডো বলে, সবকিছু আমারই দোষ ছিল, কোনো রকম কারণ ছাড়াই এই সব কিছুর এত ক্ষতি করে ফেলেছি। মিও বলে, এরকম কিচ্ছু না, আপনি এই সব কিছু কোনো কারণ ছাড়া করেননি, আপনি সবকিছু আমার জন্য করেছেন।
আর এটার জন্য আমি অনেক খুশি হয়েছি। তারপর চলে যাওয়ার সময় কুডো বলে, সাইমুরি পরিবারের সাথে যেটা হয়েছে এটা দেখার পর আমার মনে হয় না আমরা আমাদের এঙ্গেজমেন্টের তারিখটা এত তাড়াতাড়ি ফিক্সড করতে পারবো। আমি চাচ্ছিলাম এঙ্গেজমেন্টটা হয়ে গেলে আমরা আমাদের বিবাহের পরবর্তী কাজগুলো আরো দ্রুত শুরু করতে পারতাম, আর এটা করার জন্য আমার নিজের বাবার সঙ্গে দেখা করতে হবে। কুডো বলে উনি যখনই কোনো বিবাহযোগ্য মেয়ের খবর পেতেন তখনই তার বিয়ের প্রস্তাব নিয়ে আসতেন, এজন্য আমি অনেক বিরক্ত হয়ে গিয়েছিলাম। মিও বলে, তার মানে নিশ্চয়ই আমার বাড়িতেও আপনার বাবাই আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি ওনাকে নিরাশ করতে পারবো না। যদি আপনার বাবা সাইমরি বংশে বিয়ের প্রস্তাব পাঠিয়ে থাকেন তাহলে উনি নিশ্চয়ই আপনার সাথে কায়ার বিয়ে দিতে চাচ্ছিলেন। কুডো একটু মুচকি হেসে বলে, যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি তাকেও এই বাড়ির মতো পুরো ছাড়খাড় করে দেব। এটা শুনে তারা দুইজনই হাসতে থাকে। তখন তারা সামনে কোজিকে দেখতে পায়। কোজি মিস্টার কুডোকে বলে, ওই দিন আপনি যা করেছিলেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোজি মিওকে বলে, তোমার শরীর এখন কেমন আছে? মিও বলে, হ্যাঁ আমি অনেক ভালো আছি। কোজি বলে, আমি তোমার সাথে একাকিত্বভাবে কিছু কথা বলতে চাই। এই কথায় কুডো রাজি হলে তারা দুইজন আগে যেখানে বসে কথা বলতো সেখানে এসে কথা বলতে শুরু করে। মিও বলে, আমি সারা জীবন আপনার প্রতি ঋণী হয়ে থাকবো। কোজি বলে, এতে ঋণী হওয়ার কিছুই নেই, আমি শুধু মিস্টার কুডোকে এখানে নিয়ে এসে তোমাকে সাহায্য করেছিলাম। মিও বলে, না, মিস্টার কুডো বলেছেন যে যদি আপনি না থাকতেন তাহলে আমি হয়তো বাঁচতেই পারতাম না। আমি এখন শুধুমাত্র আপনার জন্যই বেঁচে রয়েছি। কোজি বলে, উনি কি সত্যি এরকমটা বলেছেন? তাছাড়া আমি এখন এই শহরটা ছেড়ে চলে যাচ্ছি। মিও বলে, আপনি কোথায় যাচ্ছেন? কোজি বলে, আমি এখন পুরাতন রাজধানীতে চলে যাচ্ছি। আমার ওখানে যে নিজের উপর কাজ করতে হবে, কারণ আমি আমার সমস্ত দুর্বলতাকে দূর করতে চাই। আমি দুর্বলদের মতো হয়ে থাকতে থাকতে বিরক্ত বা ক্লান্ত হয়ে গিয়েছি। আর আমার বিশ্বাস যে কায়া যেখানে কাজ করবে সেখানে সেও মন দিয়ে কাজ করবে, আর আমিও আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমার নিজেকে আরো শক্তিশালী করে তুলতে হবে যাতে আমি নিজেই নিজের এবং অন্যদের রক্ষা করতে পারি। কোজি আরো বলে, আর তোমার কি মনে আছে আমি ওই দিন তোমাকে একটা কথা বলেছিলাম? এখান থেকে একটা অতীতের দৃশ্য দেখানো হয়। ওই দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে কোজি মিওকে বলেছিল, আমি শুধু তোমাকে খুশি রাখতে চেয়েছিলাম, এছাড়া আমি আর কিচ্ছু চাইনি। দৃশ্য বর্তমানে এসে মিও বলে, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। কোজি বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এমনিতেও এটা অত বড় কোনো কথা না। তুমি আমার সাথে কথা বলেছো, এটাই আমার জন্য অনেক কিছু। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখন চলে যেতে হবে, আশা করি আমাদের আবারও দেখা হবে। এটা বলে কোজি চলে যায়। পরের দৃশ্যে মিও আমাদেরকে বলছিল, তারপরে আমরা এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে ফেলেছিলাম। আমি ভাবতেও পারিনি যে এটা এতটা সহজ হবে, আর আমরা দুইজন এত সহজেই এক হয়ে যাব। শেষ পর্যন্ত দুই পরিবারের সাথে কোনো রকম অনুষ্ঠান হয়নি, কিন্তু আমরা দুইজন স্বাক্ষর দিয়েছিলাম। আর অফিসিয়ালি কলমের কালি শুকিয়ে যাওয়ার আগেই আমরা দুইজন সারা জীবনের জন্য এক হয়ে গিয়েছি। এটা দেখে মিস ইউরিও অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মিওর বাড়িতে অন্য একটা মেয়ে এসে বলে, তুমি নিশ্চয়ই মিও তাই না? আমার নাম হচ্ছে হাজুকি কুডো, আমি কিয়োকা কুডোর বড় বোন। আসলে গতকাল রাতে মিও মিস্টার কুডোকে বলেছিল আমি আবারও পড়াশোনা করতে চাই। কুডো বলে, তুমি কি সত্যিই করতে চাও? মিও বলে, হ্যাঁ, আর আমি এটার জন্য একজন শিক্ষক খুঁজে বের করব। আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি আপনি রাজি হন তাহলেই আমি এটা করব। তখন কুডো মিওর দিকে এক নজরে তাকিয়েছিল। এতে মিও অনেক লজ্জায় পড়ে যায়। লজ্জায় মিওর চেহারা একদম লাল হয়ে যায়। কুডো কিছুক্ষণ মিওর সাথে খুনসুটি করে বলে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো অসুবিধা নেই। আমি একজনকে চিনি যে তোমার শিক্ষক হয়ে তোমাকে সবকিছু শেখাতে পারবে। আমি তাকে বলবো তোমাকে শেখানোর জন্য যেন আমাদের বাড়িতেই চলে আসে। মিও বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুডো বলে, ধন্যবাদ বলতে হবে না, আমি শুধু এমন একজনকে কাজে লাগাচ্ছি যার কাছে অনেক ফ্রি টাইম রয়েছে। আর এজন্যই আজকে কুডো তার বড় বোন হাজুকিকে মিওর শিক্ষক হিসেবে এখানে আসতে বলেছিল। মিও যখন হাজুকির জন্য শরবত নিয়ে আসে তখন হাজুকি বলে, আমার এটার অনেক প্রয়োজন ছিল, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর হাজুকির সাথে যখন মিস ইউরির দেখা হয় তখন তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে কুডো আসলে হাজুকি জিজ্ঞাসা করে, তুমি আজকে কাজে যাওনি? কুডো বলে, আমি আজকে ছুটি নিয়েছি। হাজুকি বলে, ধুর, তোমার সাথে থাকলে তো মজাও সাজা হয়ে যায়।
তারপর হাজুকি মিওকে বলে আমি কুডোকে হ্যাঁ করে দিয়েছি, মানে এখন থেকে তোমার পড়ালেখার দায়িত্ব আমার হাতে। ও কি তোমাকে কিছু বলেছে? এখন থেকে তোমাকে এই নতুন যুগের নিয়ম কানুন সবকিছু শেখানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। মিও বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হাজুকি মিওকে বাড়ির বাগানের এই ফুলগুলোর সম্পর্কে বলতে থাকে। তারপর হাজুকি মিওকে বই খাতা নিয়ে ক্লাস করাতে শুরু করে, আর কুডো রুমের বাহিরে দাঁড়িয়ে তাদের ভিতরের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করতে থাকে। হাজুকি বলে আমি এইসব বিষয়ে অনেক ভালো জানি, স্কুলে এই বিষয়ে আমি অনেক চ্যাপ্টার পড়েছি, আমি তোমাকে একদম ভালোভাবে পারফেক্ট করে তুলব। মিও বলে আমি মিস্টার কুডোর বড় বোনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, এটার জন্য আমি অনেক খুশি, আমার জন্য এটার থেকে বেশি আর কি হতে পারে। এটা শুনে হাজুকিও খুশি হয়ে মিওকে জড়িয়ে ধরে। হাজুকি কুডোকে জিজ্ঞাসা করে আমি কি মিওকে আমার সাথে বাড়িতে নিয়ে যাব? কুডো বলে একদমই না। হাজুকি বলে তুমি অনেক খারুস একটা লোক, আমার বাড়িতে যেই পরিবেশ রয়েছে ওইটাতে মিও আরো ভালোভাবে সবকিছু শিখতে পারবে। হাজুকি বলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি মিওকে আমার সাথে নিয়ে গেলে তুমি একদম একা হয়ে যাবে, মিওকে ছাড়া তুমি একদমই থাকতে পারবে না। এটা শুনে কুডো লজ্জায় পড়ে যায়। তারপর হাজুকি বলে আমাদের পড়াশোনা শুরু করার আগে একটা টার্গেট সেট করতে হবে, যদি লক্ষ্য আমাদের সামনে থাকে তাহলে ওই লক্ষ্যে পৌঁছানোটা অনেক সহজ হয়ে যায়। হাজুকি ক্যালেন্ডার দেখে বলে আগামী 2 মাস পরে অনেক বড় একটা পার্টি হবে, আমাকে আর কুডোকে ওই পার্টিতে ইনভাইট করা হয়েছে, তাই আমি চাচ্ছি তুমিও আমাদের সাথে চলো, তোমাকে বেশি টেনশন নিতে হবে না। এই ধরনের পার্টিতে মানুষ সাধারণত একে অপরের খোঁজ খবর নেওয়ার জন্যই আসে। এটা শুনে মিও ইতস্তত বোধ করছিল। কুডো বলে তোমার পার্টিতে যে একবার ট্রাই করে দেখা উচিত, কারণ তুমি যতই পড়াশোনা করো ওইটা যদি প্রয়োগ না করো তাহলে কোনো লাভ নেই। মিও বলে আমি বুঝতে পেরেছি, আমি আপনাদের সাথে পার্টিতে যাব। তখন হাজুকি মিওকে মোটিভেট করে কিছু কথা বলে, আর বলে আমি তোমার পড়াশোনার ব্যবস্থা করে আগামী সপ্তাহে একদম প্রস্তুত হয়ে আসছি। এটা বলে সন্ধ্যা হলে হাজুকি সেখান থেকে চলে যায়। হাজুকি চলে গেলে মিও ভাবে সে কতটা বুদ্ধিমতী ও জ্ঞানী একজন মানুষ। আমিও পড়ালেখা করে মিস হাজুকির মতোই শিক্ষিত হতে চাই, আমি চাই মিস্টার কুডো যেন আমাকে নিয়ে অনেক গর্বিত অনুভব করেন। তারপর রাতে ঘুমানোর সময় কুডো ঘুম থেকে উঠে কিছু অনুভব করে দৌড়ে মিওর রুমে এসে দেখে মিও শুয়ে শুয়ে ছটফট করছে। কুডো মিওর হাত ধরে বলে আমি চলে এসেছি, সবকিছু ঠিক আছে। কুডো বুঝতে পারে মিও আবারও একটা খারাপ স্বপ্ন দেখেছে। কুডো বলে চারপাশে যেই বন্ধক রয়েছে ওইটা এখনো ভেঙে যায়নি, তার মানে বাহির থেকে কেউই ভিতরে আসেনি, তার মানে মিও এখন যেটা অনুভব করছে সেটা অবশ্যই একটা সুপার ন্যাশনাল অ্যাবিলিটি হতে পারে। অন্যদিকে আমরা কিছু ভণ্ডদেরকে ভণ্ডামি করতে দেখতে পাই। এই ভান্ডারীরা ভণ্ডামি করতে করতে দেখতে পায় তাদের সামনে এই বড় পাথরটা ভেঙে যায়, আর পাথরের ভিতর থেকে আরো কয়েকটা অদৃশ্য ভূতের মতো ভণ্ড বেরিয়ে আসে। পরের দৃশ্যে আমরা দেখি কুডো জেনারেল ওয়াকাইতো নামের এই লোকটার কাছে আসে আর বলে আমাকে ক্ষমা করে দিয়েন, আমার আসতে একটু দেরি হয়েছে। ওয়াকাইতো বলে কোনো সমস্যা নেই, তোমাকে বিরক্ত করার জন্য আমিও ক্ষমা চাচ্ছি। আসলে মহারাজ তোমাকে ডেকেছেন, তিনি তোমার সঙ্গে দেখা করতে চান। আমি ওনাকে তাতসুইশি কিছুদিন আগে যেই কাণ্ড করেছে ওইটার বিষয়ে সবকিছু বলতে যাচ্ছি, তাই তুমিও আমার সঙ্গে যাবে। তবে ওইখানে যাওয়ার আগে আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই, সেটা হলো কবরকে আঘাত করা হয়েছে। এটা শুনে কুডো অবাক হয়ে যায়। ওয়াকাইতো বলে কিন্তু এটার বিষয়ে এখনো তেমন কিছু জানা যায়নি, তবে একটা কবরকে খোঁড়া অবস্থায় পাওয়া গিয়েছে। এটা শুনে কুডো আরো অবাক হয়ে যায়। এপিসোডের একদম শেষে আমরা অন্য একটা লোককে দেখতে পাই, যে আকাশের দিকে তাকিয়ে মিওকে উদ্দেশ্য করে বলে আমি তোমাকে নেওয়ার জন্য খুব শীঘ্রই আসছি। এই লোকটার এই কথার সাথে 7 নম্বর পর্বটি এখানেই শেষ হয়।